আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি হিসেবে থাকবেন, কি ভূমিকা তার হবে, দলের রাশ হাতছাড়া হওয়ার পর কি বললেন আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা যে নেত্রীবাণী শ্রদ্ধা করি, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের দুইবার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দল নেতা অর্থাৎ পরিষদ দল নেতা করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দল নেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের কাছে জানিয়ে দিতে চাই। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, বিদ্রোহীদের এমন জোর ধাক্কা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস দলটাকে 1998 সালে প্রতিষ্ঠা করেছিলেন, তার হাত থেকেই দলের রাশ ভোটে ভরাডুবির 1 মাসের মধ্যে দলের রাশটা সম্পূর্ণ চলে গেল। তাকে বলা হচ্ছে যে তিনি যদি চান তাহলে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকতে পারেন। হ্যাঁ, দেখুন, এটাই ঘটে। একটা ডায়নাস্টিক পার্টি, পরিবারবাদী দল যেটা তৈরি হয় এবং কিছু দিনের মধ্যেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের কিন্তু শুরুটা ডায়নাস্টিক দল হিসেবে আসেনি। 2011 সালে আমরা দেখেছিলাম, আর 98 সাল থেকেও যদি দেখেন, মোটামুটিভাবে আদর্শভিত্তিক একটা দল ছিল। যেই মুহূর্তে দেখা গেল যে ভাইপো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে আনার চেষ্টা হচ্ছে, বিশেষ করে 2014 সালের পরে দলটা কিন্তু একেবারেই বোঝা গেল যে তৃণমূল কংগ্রেস তারা আর সেখানে একটা ট্রাস্ট ডেফিসিট হয়ে আছে। দলে তিনি দিদিমণি বারবার বলছেন 294টাই আমার, তার মানে হচ্ছে উনি কারুকেই বিশ্বাস করতে পারছেন না। যখন নেতারা দেখতে পাচ্ছে যে আমাদের বিশ্বাস করতে পারছে না এবং পরিবারের মধ্যে এটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ভেতরে কিন্তু একটা বিদ্রোহের জায়গা তৈরি হয়েছিল এবং কিন্তু করে উঠতে পারছিল না। তাই বেশ কিছু নেতা দুর্নীতিতেই মজে গিয়েছিল, কিভাবে দরকার নেই বাবা, কি করে পকেট ভরানো যায় সেটাই বোধহয় বেস্ট কাজ হবে। যেই দেখা গেছে যে সরকারের পতন ঘটেছে, আর বিলম্ব নয়, তাই না, একেবারেই নেতারা সবাই বেরিয়ে এসেছে। এখন দেখুন যেটা ঘটেছে, তারা কিন্তু বলছে না যে অভিষেককে আমাদের সেনাপতি বা এসব শব্দগুলো আর ব্যবহৃত হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হিসেবে থাকুন, নেতাও বলছে না, অ্যাডভাইসার, উনি খালি উপদেশ দেবেন, আর কিছু করবেন না, উনি কমান্ড করবেন না। হি ইজ নট আওয়ার কমান্ডার ইন চিফ বলা হচ্ছে এই জায়গাটাতে। অর্থাৎ দেখুন, বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গ্রহণ করতে রাজি আছি যদি উনি উপদেষ্টা হিসেবে, কেবলমাত্র উপদেষ্টা হিসেবে থাকেন। অর্থাৎ দলটা যে জায়গায় তৈরি হয়েছিল যে আদর্শ নিয়ে, এই নেতারা বলছে আমরা সেই আদর্শতেই ধরে রাখতে চাইছি। দলটা পরিবার কেন্দ্রিক হয়ে যাওয়াতেই আমরা কিন্তু, সেটা হয়তো শব্দগুলো ব্যবহার করেনি, কিন্তু মোটামুটি পরিষ্কার যে যদি শিক্ষা নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না, দলটাকে আমি আদর্শভিত্তিকই রাখবো, পরিবারের মধ্যে ঢোকাবার চেষ্টা করবো না, এই যে বিশ্বাসহীনতা দলের কর্মীদের উপরে, এই জায়গাটাতেই কিন্তু একটা পতন শুরু হয়ে যায়। আমরা দেখেছিলাম যে এনসিপির যেভাবে শারদ পাওয়ার যেভাবে দল চালাতেন,
বা শিবসেনা যেভাবে দলটা এবং আঞ্চলিক দলগুলো সবগুলোই কিন্তু একটা লোকাল ভিত্তি করে চলেছে এবং তাদের আমরা দেখেছি সবগুলোই কিন্তু আলটিমেটলি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস যে হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু হয়ে যাওয়াতেই অন্যদের কিন্তু পতন ঘটেনি, কেন তাদের একটা নির্দিষ্ট জাত গোষ্ঠী সেরকম ছিল যার ভিত্তি করে তারা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মমতা তৃণমূলে তো সেই জাত গোষ্ঠী নেই, আদর্শ এবং দুটোকে মিশিয়ে ফেলতে পরিবার বা দুটোকে মিশিয়ে ফেলতে গিয়েই এই পতনটা ঘটেছে। এবং আজকে যেটা দেখা গেল, যাদেরকে উনি নিয়ে এলেন, যাদেরকে উনি আশ্রয় দিলেন, সিপিএম থেকে বিতাড়িত নেতাকে উনি আশ্রয় দিলেন, তারাই কিন্তু ওনাকে একেবারে জিরো করে একদম মানে আজকের যা বৈঠক, সাংবাদিক বৈঠকে যেটা স্পষ্ট হয়ে গেল, নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কি হতে চলেছে। এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে কুণাল ঘোষ তিনি যেটা দাবি করছেন যে মেয়র পদ ছাড়তে চেয়ে ফিরহাদ হাকিমকে সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের যেটা দাবি যে অনেকদিন ধরেই অনুমতি চাইছিলেন ফিরহাদ হাকিম, বলেছিলেন পুরসভায় কাজ করা যাচ্ছে না। ঠিক কি বলেছেন শোনাবো। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার, সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে আজই কিন্তু ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক ছিল নবান্ন সভাঘরে, সেখানে তিনি উপস্থিত ছিলেন। তারপর কালীঘাটের বৈঠকে তিনি আসেন। আর কুণাল ঘোষ যে দাবি করছেন তা নিয়ে ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে ঠিক কি জানিয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কুণাল ঘোষ যে বক্তব্য রেখেছেন তার একাংশ কিন্তু মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম স্বয়ং, এবং ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এটা ঠিক যে একসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পদত্যাগ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই বিষয়গুলো তিনি জানিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে বলেন আপাতত, যদিও এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম তিনি কিন্তু কোনোভাবেই পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে চলেছেন এরকম কোনো সিদ্ধান্ত তিনি নেননি, এমনটাই কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন। ফলত যে জল্পনা উঠেছে যে ফিরহাদ হাকিম পদত্যাগ করতে চলেছেন বা পদত্যাগ করছেন, এরকম কিন্তু এখন মুহূর্তে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেই। আগামীতে কি হবে সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে তিনি জানাবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই তিনি দাবি করছেন। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।